মে দিবস চালুর ১৩৮ বছর পরও শ্রমিকদের ৮ ঘন্টা কাজের দাবি রয়েই গেছে। নেই নিরাপদ কর্মপরিবেশ, সেই সাথে ন্যায্য মজুরি পাচ্ছেন না মূল্যস্ফীতির চাপে থাকা শ্রমিকেরা। দেশের ৪১টি শ্রমখাতের ২৪টিতেই গত ৬ থেকে ৩২ বছরে ন্যূনতম মজুরি বাড়েনি বলছে ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতে নীতিমালা ও আইন করায় জোর দিচ্ছেন বিশ্লেষকেরা। তবে গত ১৫ বছরে কারখানায় শ্রমিক বান্ধব পরিবেশ তৈরি হয়েছে দাবি নীতি নির্ধারকদের। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। স্বাগত সকাল ৯টার বিরতিহীন সংবাদে, সাথে আছি সাফাদ্দিন ফরিদ এবং আমি সঞ্চয় মতিতমা। আর শুরুতে জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। মার্কিন বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর, অন্যদের পরামর্শ দেওয়ার আগে নিজের দোষ খোঁজার আহ্বান। উপাচার্য শিক্ষকদের দ্বন্দ্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। দু একদিনের মধ্যে বৃষ্টি শুরু হলেও ১০ তারিখের পর থেকে আবার তাপপ্রবাহ, পূর্বাভাস আবহাওয়া অফিসের। শুনছিলেন প্রধান শিরোনাম। সংবাদে এছাড়াও যা দেখবেন: নাটোরে লালপুরে পৌর আওয়ামী লীগের সহ সভাপতিকে গুলি করে হত্যা, রাজনৈতিক প্রতিহিংসায় হত্যার ধারণা। রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা, ছিন্নমূল মানুষের ডেটাবেজ না থাকাকে দায় বিশ্লেষকদের। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দেশটির জবাব জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অন্যের সমালোচনা করলেও দেশটি নিজেদের মানবাধিকারের দিকে নজর দেয় না। সরকার প্রধান আরও বলেন, সরকারকে ক্ষমতাচ্যুত করতেই অতি ডান আর অতি বামরা এক হয়েছে। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর মঙ্গলবার সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা বসে গণভবনে। সূচনা বক্তব্যে বিভিন্ন রাজনৈতিক দলের সরকার বিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য, আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী, অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে এদেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কীভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? সরকার প্রধান বলেন, জিয়া এরশাদ খালেদার আমলে দেশে ভোট নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আওয়ামী লীগের সময়ের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। যেসব দলের জন্মই হয়েছে অগণতান্ত্রিকভাবে, তারা এখন এ নিয়ে প্রশ্ন তোলে। উন্নত দেশগুলিও কিন্তু হিমশিম খাচ্ছে। বিভিন্ন দেশের মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রকাশের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। জবাব চান সেখানে মানবাধিকার লঙ্ঘনের সাম্প্রতিক ঘটনা বলেন। সেই মানবাধিকার সংস্থা, জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয়, যারা আমাদের উপরে খবরদারি করে, তাদের কাছে আমার জবাব চাই আমি যে আমার বাঙালি কেন মারা যাবে। ওরকম ছোট্ট একটা অপ্রাপ্ত বয়স্ক শিশু মায়ের কোল থেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা, প্রফেসরদের উপরে এরকম জুলুম করা, মহিলা প্রফেসর তাকে মাটিতে ফেলে পুলিশ যেভাবে পা দিয়ে তার হাতে হ্যান্ডকাপ পরিয়েছে, যারা এখন মানবাধিকারের গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা এর কি জবাব দেবে? আমি সে জবাব চাই। হিমালয়ের বরফ গলার কারণে তিস্তা এখন দ্বিগুণ পানি আছে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, এটি দেশের কৃষির জন্য ভালো হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার রাতে গণভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি। সাংগঠনিক নির্দেশনা অমান্য করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। ইলেকশন তো এখনই শেষ হয়ে যাচ্ছে না, সময় মতো সিদ্ধান্ত নেওয়া হবে। আমি কিন্তু 30 তারিখ সিদ্ধান্ত নেওয়া হবে এমন কোনো কথা বলিনি। মে দিবস চালুর 138 বছর পরও শ্রমিকদের 8 ঘন্টা কাজের দাবি রয়েই গেছে। মজুরি কমের পাশাপাশি রয়েছে নিরাপত্তাহীনতার অভিযোগও। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকরা এখনও রেশনে খাদ্য ও পণ্য চান। তবে গত 15 বছরে কারখানায় শ্রমিক বান্ধব পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি নীতি নির্ধারকদের। 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজ ও ন্যায্য মজুরির দাবিতে জীবন দেন। তখন থেকেই সারা বিশ্বে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় মে দিবস পালন করা হচ্ছে। কিন্তু যাদের শ্রমে ঘামে গড়ে ওঠে সভ্যতা, বাড়ে উৎপাদন রপ্তানি, সমৃদ্ধ হয় দেশ, সেই শ্রমিকদের অধিকার নিশ্চিত হয়নি আজও। কর্মক্ষেত্রে মৃত্যু হলে আমাদের এখানে আইনে তার ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে 2 লাখ টাকা। মাথাপিছু আয় যেখানে $2,765, সেখানে একজন শ্রমিক যদি কর্মক্ষেত্রে মৃত্যুবরণ করে তাহলে তার ক্ষতিপূরণ হচ্ছে $2,000। এর সঙ্গে দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, মজুরি তো সেভাবে বাড়ছে না। ফলে ব্রিটিশ আমলেও যে দাবি উঠেছিল যে রেশন প্রথা, এবং যে রেশন প্রথা আমাদের এখানে চালু ছিল, ফলে শ্রমিকদের জীবনে সেই রেশনের দাবিটা আবার প্রধান হয়ে উঠেছে। এখনও বৈষম্য রয়ে গেছে নারী ও পুরুষ শ্রমিকের বেতন ভাতায়। দেশে বা প্রবাসে নারীদের সমমর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। নারীরা ব্যাপকভাবে বৈষম্যের শিকার আছে। এই বৈষম্য রোধ করার কাজটা সরকারকে থার্ড সেক্টর হিসেবে যদি গুরুত্ব দিয়ে না করে তাহলে কিন্তু কাজটা আগাবে না। দেশে এবং বিদেশে, আপনি যদি বিদেশের ডাটা দেখেন, বিদেশে যাওয়া নারী শ্রমিকের সংখ্যা গত 2 বছরে কমে গেছে। বিদেশ থেকে রেমিটেন্স আসার সংখ্যা কমে গেছে। এগুলোর কারণটা কি? সেখানে নিরাপত্তা, সুরক্ষা, মর্যাদা এইটার ব্যাপক ঘাটতি। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দাবি, শ্রমিক মালিক সুসম্পর্ক তৈরি করে শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা হয়েছে। বিদেশে দক্ষ শ্রমিক পাঠাতে প্রশিক্ষণের ওপর জোর দেয়া হচ্ছে। এই সরকার শ্রমিক বান্ধব সরকার। বঙ্গবন্ধু সারা জীবন এই শ্রমিকদের কল্যাণে রাজনীতি করেছে। জাতির জনকের কন্যা শ্রমিকদের কল্যাণে প্রায় 130 রকম সহায়তার প্রবর্তন করেছে। একজন শ্রমিকও ট্রেনিং ছাড়া আমরা পাঠাবো না। তাহলে শ্রমিকও উপকৃত হবে, দেশও উপকৃত হবে। তিনি আরও জানান, শ্রমিকের অধিকার রক্ষায় পরিবর্তন আনা হচ্ছে শ্রম আইনে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশজুড়ে তীব্র তাপপ্রবাহেও থেমে নেই নির্মাণসহ বিভিন্ন খাতে শ্রমিকদের কাজ। তবে কঠিন পরিশ্রমের পরেও ন্যায্য মজুরি পাচ্ছেন না মূল্যস্ফীতির চাপে থাকা শ্রমিকেরা। দেশের 41টি শ্রম খাতের 24টিতেই গত 6 থেকে 32 বছরে ন্যূনতম মজুরি বাড়েনি বলছে ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস। শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতে নীতিমালা ও আইন করায় জোর দিচ্ছেন বিশ্লেষকেরা। এই তপ্তরোদেই কাজ করে যাচ্ছে নির্মাণসহ বিভিন্ন খাতে শ্রমিকেরা। তাদের বেশিরভাগেরই দৈনিক মজুরি 300 থেকে 700 টাকা। হাড় ভাঙা খাটুনি করলেও মূল্যস্ফীতির চাপে এই মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলছেন তারা। সার দাম ছিল আগে 5 টাকা, এখন হয়েছে 10 টাকা। আমাদের স্যালারিগুলো যদি উন্নত করতো তাহলে আমাদের জন্য ভালো হতো। দিনে কাজ করতে হয় আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তারপরে অনেক সময় দেখা যায় আমাদের ওভারটাইম করা লাগে রাত 10টা পর্যন্ত। বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলসের এক গবেষণা বলছে, প্রায় 60% খাতে গত 6 থেকে 32 বছরেও মজুরি বাড়েনি। পেট্রোল পাম্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি গত 32 বছরেও পুনর্বিবেচনা হয়নি। এই খাতে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি মাত্র 800 টাকা। আয়ুর্বেদিক কারখানায় মজুরি 4000-এর কিছু বেশি। জুতার কারখানা ও সিনেমা হলে শ্রমিকদের ন্যূনতম মজুরিও অনেক কম। বিলসের গবেষণা বলছে, সরকারি তুলনায় বেসরকারি খাতে শ্রমিকদের মজুরি 29 থেকে 96% কম। আর ঢাকার তুলনায় গ্রামের শ্রমিকদের মজুরি অনেক কম। আমরা এখন যাচ্ছি এলডিসি গ্রাজুয়েশনে যাচ্ছি। আমরা উন্নয়নের এত বড় মাপকাঠি দেখাচ্ছি, আমরা পার ক্যাপিটা ইনকামের বৃদ্ধি দেখাচ্ছি, কিন্তু সেই অনুযায়ী কিন্তু মজুরি কোনোভাবেই আমাদের নির্ধারিত হয়নি। আইন তৈরি হওয়া উচিত, যে নিচে বাংলাদেশে কেউ কোথাও মজুরি দিতে পারবে না। শ্রমিকদের কল্যাণে দ্রুত শ্রম আইনে পরিবর্তন আনা হচ্ছে, জানালেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। আমরা আইএলও কনভেনশনে গিয়েছিলাম গত মাসে।
তারা কিছু সাজেশন দিয়েছে, আমরা লেবারদের কিছু সাজেশন, মালিকদের কিছু সাজেশন, সব মিলিয়ে একটি সুন্দর শ্রম আইন ইনশাল্লাহ অচিরেই আমরা ইনশাল্লাহ জাতিকে উপহার দিতে পারব। কর্মীদের দক্ষতা বাড়াতে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে জানান শ্রম প্রতিমন্ত্রী। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহান মে দিবস আজ বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে রাস্তায় নামেন। পুলিশের গুলিতে প্রাণ হারান অনেকেই। ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়। এবছরের থিম পরিবর্তিত জলবায়ুর মধ্যেও কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য। 18 শতকে শ্রমিকদের অমানবিক পরিশ্রম করতে হতো, বিনিময়ে মজুরি মিলত নগণ্য। অবস্থা বদলাতে দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের শিকাগোতে। দাবি বাস্তবায়নে 1886 সালের 1 মে পর্যন্ত সময় বেঁধে দেয় শ্রমিকেরা। মালিকপক্ষ দাবি না মানায় কাজ রেখে শিকাগোর হে মার্কেটে জড়ো হয় প্রায় 80,000 শ্রমিক। বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে প্রাণ হারায় 11 জন। পরের বছর পুলিশের উপর হামলার অভিযোগে ফাঁসি দেওয়া হয় 6 শ্রমিককে। তবে শেষ পর্যন্ত শ্রমিকদের দৈনিক 8 ঘন্টা কাজ করার দাবি মানতে বাধ্য হয় কারখানার মালিকেরা। 1889 সালে ফরাসি বিপ্লবের শতবর্ষে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক কংগ্রেসে দিনটিকে বিশ্বজুড়ে শ্রমিক দিবস হিসেবে পালনের প্রস্তাব হয়। 1891-এ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এই প্রস্তাব। আমস্টারডামে 1904 সালে সমাজতন্ত্রীদের সম্মেলনে কর্মঘণ্টা 8 ঘণ্টা করার দাবি আদায়ে বিশ্বজুড়ে 1 মেতে মিছিল ও শোভাযাত্রা আয়োজনের ডাক আসে। সেই থেকে প্রতি বছর বিশ্বের প্রায় 80টি দেশে শ্রমিকদের অধিকার আদায়ের এই দিন মহান মে দিবস হিসেবে পালন করা হয়। দিনটি ওইসব দেশে ছুটির দিন, আর অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। তবে যুক্তরাষ্ট্র ও কানাডায় মে দিবস পালিত হয় সেপ্টেম্বরের প্রথম সোমবারে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আগামীকাল, চলবে 6 কার্য দিবস। এর মধ্যেই পাশ হতে পারে একটি বিল। সরকারি দলের হুইপ জানান, একাদশ সংসদে পাশের অপেক্ষায় থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আবার ফেরত যাবে মন্ত্রিসভায়। এ সময় বিরোধী দল জাতীয় পার্টিকে নির্বাচন বিরোধী বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান ইকবালুর রহিম। বৃহস্পতিবার বিকেলে বসবে চলতি সংসদের দ্বিতীয় অধিবেশন, চলবে 9 মে পর্যন্ত। ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য আব্দুল হায়ের মৃত্যুতে সংসদে তোলা হবে শোক প্রস্তাব। এর উপর আলোচনার পর প্রথম দিনের অধিবেশন মুলতবি হবে। গ্রাম আদালত বিল 2024, সংসদীয় স্থানীয় সরকার সহ 4টি বিল এই অধিবেশনে পাশের জন্য উপস্থাপন করা হতে পারে। এছাড়া একাদশ সংসদের শ্রম বিল, গণমাধ্যম কর্মী ও বৈষম্য বিরোধী বিল সহ 5টি অমীমাংসিত আইনও গতি পেতে পারে। এগুলি পুনরায় বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বাস্তবতা বিবেচনায় এগুলি ক্যাবিনেটে উপস্থাপিত হবে এবং ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে আবার সংসদে বিল আকারে উপস্থাপিত হলে সংক্ষিপ্তভাবে এই অধিবেশনটা হবে। এবং এখানে ইতিমধ্যে আমাদের 4টি বিল সংসদে জমা পড়েছে, এর মধ্যে একটি বিল হয়তো পাশ হতে পারে। ধারণা করা হচ্ছে এবারের অধিবেশনে জাতীয় পার্টি নির্বাচন বিরোধী বক্তব্য নিয়ে বিতর্ক হতে পারে। সরকারি দলের হুইপ বলেন, স্ববিরোধী আচরণ ত্যাগ করতে হবে বিরোধী দলকে। যে সব জায়গায় সমান হয় নাই, টোটাল ইলেকশন খারাপ হয়েছে বলি না, পার্টি কোথাও খারাপ হয়েছে, পার্টি কোথাও ভালো হয়েছে। কাজে ইলেকশন নিয়ে স্বাধীনের পরে 12টি ইলেকশন নিয়ে কিন্তু এই প্রশ্ন আছে। এটা একটা স্ববিরোধী কথা, কারণ নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে তারা নির্বাচিত এমপি হিসাবে কিভাবে শপথ নিল এবং বিরোধী দলের আসন বসে আছেন তারা। তো নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে তাদের তো অস্তিত্ব থাকে না। এর পরপরই জুনের প্রথম সপ্তাহে বসবে বাজেট অধিবেশন, চলবে মাসব্যাপী। বৃদ্ধি করে দেওয়া হয়। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপাচার্য ও শিক্ষক সমিতির দ্বন্দ্বের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আজ বিকেল 4টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হক এসব তথ্য দেন। তিনি জানান, মঙ্গলবার বিকেলে জরুরি ভার্চুয়াল সভা করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম এবং আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া চলমান পরিস্থিতির সমাধান করতে দুটি কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। রাত 12টার পর থেকেই সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে শুরু হয়েছে নতুন দামে জ্বালানি তেল বিক্রি। ডিজেল ও কেরোসিন 1 টাকা বেড়ে প্রতি লিটারে 107 টাকায় বিক্রি হচ্ছে, আর 2.5 টাকা বেড়ে পেট্রোল লিটার প্রতি 124 টাকা 50 পয়সা ও অকটেন 128 টাকা 50 পয়সায় বিক্রি হচ্ছে। দাম বাড়ায় কিছুটা অসন্তোষ জানিয়েছেন ক্রেতারা। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জ্বালানির নতুন দাম ঘোষণা করা হয়। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ চালু করে সরকার। 4 টাকা কমায় আবার 2.5 টাকা বাড়ছে, কিংবা যদি আরো 10 টাকা বাড়ে আমাদের কিছু করার নাই। আমাদের গাড়ি আছে, চালাইতে হবে। আমরা যতই করি দাবি করি এর কোনো মূল্য পাওয়া যায় না। সরকার আমাদের দিক খেয়াল রাখে না। তেল দামটা বাড়া নাই, এইটা বাড়ার লগে তেলের লগে মিলে না। আপনি ভালোভাবে দেখলে ভালোভাবে, খারাপভাবে দেখলে খারাপভাবে। পৃথিবীর অন্যান্য দেশেও এইভাবে চলছে। তো আপনার এখন 1 টাকা বাড়ছে, আগামীতে হয়তো আরো কিছু কমতেও পারে। 2-1 দিনের মধ্যে দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি শুরু হলেও 10 মের পর থেকে আবারও ফিরবে তাপপ্রবাহ। 2 থেকে 7 মে বৃষ্টির পর মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অফিসের। দেশের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল মে মাসে 1972 সালে রাজশাহীতে 45.1 ডিগ্রি সেলসিয়াস। এপ্রিলের বেশিরভাগ সময়ে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ ছিল দেশ জুড়ে। এই সময়ে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, 76 বছরের মধ্যে টানা তাপপ্রবাহের রেকর্ডও ভেঙেছে এপ্রিলে। তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের কবলে পড়ে দেশের 1/3 জেলা। দেশের পশ্চিমাঞ্চল সবসময় উত্তপ্ত ছিল এবং জেলা হিসেবে যশোর সবচেয়ে উত্তপ্ত জেলা, এরপরে রাজশাহী জেলা, তারপর পাশে যশোর, কুষ্টিয়া, নওগাঁ, দিনাজপুর, এইসব উত্তপ্ত জেলা। তবে এপ্রিল মাস হিসেবে এবং এরিয়া কভারেজ হিসেবে এইবার এপ্রিল মাসটা সারা মাস জুড়েই তাপপ্রবাহের ব্যক্তিকাল ছিল। তবে মে মাসেও তাপপ্রবাহের পূর্বাভাস। প্রথম দিকে বৃষ্টি হলেও আবহাওয়াবিদরা জানান 10 তারিখের পর থেকে শুরু হবে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ। রেকর্ড বলছে 1972 সালের এই মাসেই দেশের ইতিহাসে সর্বোচ্চ 45.1 ডিগ্রি সেলসিয়াস ওঠে তাপমাত্রা। বর্ষাকালের পূর্ববর্তী সময়, এই সময় আসলে দেশের মধ্যে তাপমাত্রাটা একটু বেশিই থাকে এবং মে মাসেও হিটওয়েভ থাকার সম্ভাবনা আছে। আপনার বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, তখন দেখা যাবে যে সময়টুকুতে বৃষ্টিপাত হবে তখন হয়তো বা টেম্পারেচারটা অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসবে। আবার যখন বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে তখন আবার আপনার এই যে হিটওয়েভ কন্ডিশন এটা ফেরত আসতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এপ্রিলের চেয়ে মে মাসে বৃষ্টি বেশি হবে। এতে টানা তাপপ্রবাহের ভোগান্তি কিছুটা কমবে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, আজকে সারাদিনের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত উঠতে পারে? এছাড়া পূর্বাভাসে যেটি বলা হয়েছে যে 2 থেকে 7 মে বৃষ্টির পরে আবারও তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে, সেক্ষেত্রে আবহাওয়া অফিস সর্বশেষ কি তথ্য জানিয়েছে? দেখেন, গতকাল সন্ধ্যায় আবহাওয়া অফিস যে তথ্য দিয়েছে তা হলো যে আগামী আরও 2 দিন তাপপ্রবাহের সতর্ক বার্তা জানিয়েছেন এবং একই সঙ্গে একটি স্বস্তির কথা আছে, তা হলো যে 7 তারিখের মধ্যেই সর্বোচ্চ যে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস তা নিচে আসবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। একই সঙ্গে যেটি বলা হয়েছে যে এবং আজকে কালকে এই কয়টা দিনের যে তাপমাত্রা
সেখানে কিছুটা কমতে পারে এবং একই সঙ্গে যেটি বলা হয়েছে যে সিলেট, বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে আজকে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন। আপনি নিশ্চয় জানেন যে গত 1 মাস ধরে তাপপ্রবাহ চলছে এবং এপ্রিল মাসের পুরোটা মাসেই কিন্তু এই তাপপ্রবাহ চলছে এবং বিশেষ করে রংপুর, রাজশাহী, যশোর, খুলনা এই অঞ্চলগুলোতে কিছু কিছু জেলায় অতি তাপমাত্রা বা তাপপ্রবাহ চলছে, যে কারণে বিশেষ করে জলীয় বাষ্পের পরিমাণ বেশি এবং মানুষজন স্বস্তির পাচ্ছেন এবং অস্বস্তির মধ্যে আছে। আবহাওয়া অফিস যে আরেকটি বিষয় যেটি জানিয়েছে তা হলো যে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও যে রাতে যে ভ্যাপসা গরম বা সারাদিনের যে ভ্যাপসা গরম সেইটি কিন্তু বজায় থাকবে বলে জানিয়েছে এবং একই সঙ্গে সব মিলে যেটি বলা যেতে পারে যে বৃষ্টিপাত এবং আগামী সপ্তাহে বা এই বিশেষ করে 7 তারিখের মধ্যে সারা দেশে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া অফিস জানিয়েছেন। আবহাওয়া অধিদপ্তর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। এদিকে গ্রীষ্মের দাবদাহের সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তীব্র হয়েছে সুপেয় পানির সংকট। যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গায় ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে গেছে। এসব জেলায় গভীর নলকূপে পানি না ওঠায় খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে দূর দূরান্ত থেকে। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানির ব্যবহারে সংকট প্রকট হচ্ছে। বৈশাখের শুরু থেকেই দাবদাহের কাছে অসহায় হয়ে পড়েছে প্রাণীকুল। এ সময় বৃষ্টি না হওয়ায় শুকিয়ে চৌচির খাল, বিল, পুকুর, গভীর নলকূপেও উঠছে না পানি। মেহেরপুরের বিভিন্ন এলাকায় সুপেয় পানির চাহিদা পূরণ করতে কয়েক মাইল পথ পাড়ি দিতে হচ্ছে স্থানীয়দের। এক গড়া পানি তুলতে গিয়ে 2-3 ঘন্টা আগে হাফ নাইকি যায়, দম আটকে যায়, পরের বাড়ি পানি নিয়ে আসতে হবে, পরের বাড়ি পানি এনে গোসল করতে, পরের বাড়ি গোসল করতেও যাই আমরা। ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও রাজবাড়ীতেও আশঙ্কাজনক হারে নেমেছে পানির স্তর। এতে গৃহস্থালির কাজে দুর্ভোগ এখন চরমে। ওদের বাড়িতে 2টা টিউবওয়েল আছে, একটাও পানি ওঠে না, আর একটা আর্সানিক। টানা পানি টাইনি খাতেছি, একটু পানি যদি পিপাস লাগে সেই পানি আনবো, তাই ঠান্ডা পানি খাবো। ধানে বুকটাই পাট খেটে পানি যাচ্ছে না, 1 মাস, ফুল 1 মাস। যশোরে গত বছর এপ্রিলের শেষে পানির সংকট দেখা দিলেও এবার শুরু হয়েছে 2 মাস আগে থেকেই। বিশেষজ্ঞরা বলছেন, স্বাভাবিকের তুলনায় পানির স্তর নেমেছে অন্তত 10 মিটার, যা গত 2.5 দশকের মধ্যে সবচেয়ে বেশি। পানির লেয়ার নেমে যায়, বেশ করে সেন্ট্রিফুগাল পাম্প যেগুলো হ্যান্ড টিউবওয়েল জাতীয় এইগুলোতে পানি এই সময় মাঝে মাঝে কম পাই, কারণ আমাদের দেশে বড় মৌসুমে প্রচুর পানি উত্তোলন করা হয়, যার ফলে পানির লেয়ারটা একটু নেমে যায়। পরিবেশবিদরা বলছেন, অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানির ব্যবহার করার মাশুল গুনতে হচ্ছে সবাইকে। ভবিষ্যতে যা আরও প্রকট হওয়ার শঙ্কা তাদের। দীর্ঘদিন এই অবস্থা চলতে থাকলে ওই 200 ফুটের উপরের লেয়ারগুলো থেকেও পানি ঘাটতি দেখা দেবে এবং সেগুলোতে মোটেও কোনো পানি থাকবে না, যার ফলে আস্তে আস্তে উপরের মৃত্তিকা আর্দ্রতা স্বল্পতা দেখা দেবে। বিশেষজ্ঞরা বলছেন, নদী, খাল, বিল, পুকুর খননের পাশাপাশি জলাধার তৈরির মাধ্যমে পানির প্রাকৃতিক সংরক্ষণ বাড়ানো না গেলে ভয়াবহ হুমকিতে পড়বে প্রকৃতি ও পরিবেশ। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্রীষ্মের দাবদাহের সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তীব্র হয়েছে সুপেয় পানির সংকট। যশোরের ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে গেছে। এ বিষয়ে আরও জানাতে বা যশোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, গত বছরে এই যে সমস্যা দেখা দিয়েছিল তারও 2 মাস আগে থেকে এই বছরের সমস্যার সৃষ্টি হয়েছে। জনসাধারণ কি পরিমাণে দুর্ভোগ পোহাচ্ছেন সুপেয় পানির জন্য? দুর্ভোগের বিষয়টি আসলে আমরা যতটুকু দেখেছি এখনো পর্যন্ত, মানুষকে কোনো কোনো জায়গায় কিন্তু প্রায় 0.5 কিলোমিটার পর্যন্ত হেঁটে যেয়ে পানি নিয়ে আসতে হচ্ছে। গ্রাম অঞ্চলে এই পরিস্থিতি খুবই খারাপ অবস্থা আমরা দেখেছি, কারণ গ্রামে কিন্তু ধান আবাদের যে একটি বিষয় থাকে এবং সেখানে কিন্তু এই পরিস্থিতিটা সবচেয়ে বেশি খারাপ, অর্থাৎ তাদেরকে কিন্তু ডিপ টিউবওয়েলের উপরে ডিপেন্ড করতে হচ্ছে এবং সেচ কাজের জন্য যে ডিপ ব্যবহার করা হয় সেই ডিপে যেয়ে হয়তো তাদেরকে গোসলের কার্যক্রম বা অন্যান্য যে বাসা বাড়িতে যে সমস্ত পানির যে প্রয়োজন হয় সেগুলো সারতে হচ্ছে। আর আমরা যে পুকুরগুলো দেখেছি গ্রাম অঞ্চলে যখন ঘুরেছি, তখন কিন্তু সেখানে পুকুরগুলোতে পানি নেই বললেই চলে। বিশেষ করে মাছের যে সমস্ত ঘের আছে বা যে পুকুরগুলোতে সবসময় পানি রাখার প্রয়োজন হয়,
সেখানে কিন্তু একাধিকবার সেচ দেওয়ার পরও সেই পানি কিন্তু আসলে ধরে রাখা যাচ্ছে না, এমনটি আমরা এখনো পর্যন্ত দেখতে পেয়েছি। আর শহর অঞ্চলের বেশিরভাগ টিউবওয়েলেই কিন্তু পানি নেই। যদি আমি এটি শতাংশ হিসেবে ধরি, সেটি কিন্তু প্রায় ৮০% নেমে এসেছে। আমরা দেখেছিলাম যে গত বছর যশোরে মানে পানির যে স্তর নেমেছিল সর্বনিম্ন সেটি ছিল ৮ মিটারের মতো। এটি কিন্তু এবার প্রায় ১০ মিটার এসে ঠেকেছে, অর্থাৎ প্রায় ২ মিটার বেশি কিন্তু পানির স্তর আরো বেশি নিচে নেমেছে। এই বিষয়গুলো নিয়ে আসলে পরিবেশবিদরা বলছেন এটি আসলে যে একটি সময়ে হয়েছে বা ২-১ বছরে হয়েছে বিষয়টি কিন্তু এরকম না। এটি কিন্তু দীর্ঘ সময় ধরে মানুষের যে জীবনযাপন ব্যবস্থা এবং মানুষ যে কৃষিকাজ বা অন্যান্য যে সমস্ত কাজের জন্য পানি ব্যবহার করেছেন, এই পানির কিন্তু আসলে পরিকল্পিতভাবে তারা ব্যবহার করেনি। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারা উপরি স্তরের পানির ব্যবহার করেছেন এবং যে স্তরগুলো ভেদে পানি আসলে উত্তোলন করার প্রয়োজন হয় সেগুলো কিন্তু তারা মানেননি এবং এই না মানার কারণেই পানির স্তরটি নিচে নামছে, যার বিরূপ প্রভাব আসলে শুধুমাত্র যে পানি এটির উপরে না, তার বিরূপ প্রভাবটি কিন্তু পুরো পরিবেশের উপরেই কিন্তু পড়ছে এবং যার ফলশ্রুতিতে ধীরে ধীরে আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে অসহনীয় গরম, এই অসহনীয় গরম বা অতিবৃষ্টি অথবা শৈত্যপ্রবাহের ক্ষেত্রে যে তারতম্য হচ্ছে সেগুলো কিন্তু আসলে এই পানির স্তর যে নিচে নেমেছে এবং তার সাথে যে জীব বৈচিত্র্য, উদ্ভিদ বৈচিত্র্য যে জড়িত, তার ফলে কিন্তু আমরা আসলে এখন তার বিরূপ ফলে আমরা এখন কিন্তু আসলে দেখতে পাচ্ছি। পানির স্তর নিচে নেমে যাওয়ায় বাড়ছে সুপেয় পানির সংকট। এ বিষয়ে যশোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক। ঢাকায় বেড়েই চলেছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা। ছিন্নমূল মানুষের ডেটাবেজ না থাকাকে দায় দিচ্ছেন বিশ্লেষকেরা। দাফনের আলাদা ব্যবস্থা না থাকায় পরে পরিচয় শনাক্ত করাও কঠিন হয়। সংশ্লিষ্টরা বলছেন, পরিচয়হীন মানুষের ছবি নিয়ে আলাদা ডেটাবেজ না করলে সুযোগ নেবে মিল্টন সমাদারের মতো মানুষ। ২০০২ সালের ১০ নভেম্বর রাজধানীর পোস্তাগোলা সেতুর নিচে পাওয়া যায় মডেল তিন্নির মরদেহ। বেওয়ারিশ হিসেবে দাফনের পর তার মরদেহের ছবি প্রকাশ করে পুলিশ। এরপরই তিন্নিকে শনাক্ত করে স্বজনরা। তবে সঠিক মরদেহ পেতে সেদিন ৭টি কবর খুঁড়তে হয়েছিল। রাজধানীতে পরিচয়হীন মরদেহ দাফনের কোনো আলাদা কবরস্থান নেই সৎকারের বিশেষ ব্যবস্থাও। ১০০ বছরের অনেক উপরে চলে গেছে, আঞ্জুমানের বয়স হয়েছে, আজও পর্যন্ত আমার কিন্তু নির্দিষ্ট কোনো কবরস্থান নেই। আমরা কিন্তু শনাক্ত করতে পারবো না যে লাশটা যেটা নিয়ে মামলা হয়েছে ওই দিন যতগুলো লাশ দাফন হয়েছে সবগুলো লাশ তোলা হয়। এটা সম্পূর্ণ অমানবিক। প্রতি বছরই বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা। আঞ্জুমান মফিদুল ইসলামের তথ্যমতে ২০২২ সালে এমন মরদেহ ছিল ৪৪৩টি। ২০২৩ সালে এই সংখ্যা দাঁড়ায় ৪৯০টিতে। আর এ বছর প্রথম ৩ মাসেই বেওয়ারিশ মরদেহ মিলেছে ১২৬ জনের। বিশ্লেষকরা বলছেন, বেশিরভাগ দেশেই পরিচয়হীন মরদেহ এবং মানসিক প্রতিবন্ধীদের আলাদা ডাটাবেজ ও ওয়েবসাইট রয়েছে। কেউ নিখোঁজ হলে প্রথমে সেখানে জানায় স্বজনরা। দেশেও এমন ডাটাবেজের তাগিদ তাদের। যেখানে তার কোনো ট্রেস আউট নাই, কেউ চেনে না, জানে না, এলাকার মানুষজন বলে যে না একে তো আমরা চিনি না, বেওয়ারিশ হিসেবে যেহেতু লাশটা পছন্দ ধরবে তাকে কিন্তু সহজেই এই যে আপনার মানে প্রমাণ বা যে দলিল সেটা লুকানোর জন্য কিন্তু ক্রিমিনালরা এটা একটা পদ্ধতি ব্যবহার করে। পাওয়া গিয়েছে এবং বেওয়ারিশ লাশের খোঁজ করছে, এরকম একটা কিন্তু আমরা হটলাইন নাম্বার আমরা রাখতে পারি। অপরাধীরা যেন হাতিরঝিল, বেড়িবাঁধের মতো এলাকাকে মরদেহ লুকানোর স্পট হিসেবে ব্যবহার করতে না পারে সে বিষয়ে কাজ করার কথা জানান পুলিশ কর্মকর্তারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফিলিপাইনে ১৯৭১ সালে কৃত্রিম জলাধার তৈরির পর তলিয়ে যায় ৩০০ বছরের পুরনো শহর পান্তাবাঙ্গান। এপ্রিল জুড়ে টানা তাপপ্রবাহে জলাধারের পানি ২০০ মিটার থেকে কমে দাঁড়িয়েছে ৫০ মিটারে। এতে করে দৃশ্যমান হয়েছে পান্তাবাঙ্গান শহরের ধ্বংসাবশেষ। পানির নিচে শহরের গির্জা আর বাড়িঘর দেখতে তাই ভিড় করছেন পর্যটকেরা। প্রতিবেদনটি থাকছে সংবাদের পরের অংশে। নাটোরের লালপুরে পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মঞ্জুর রহমান মঞ্জুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গোপালপুর রেলগেট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায় রাত 11:15টার দিকে রেলগেটের পাশে কনফেকশনারি দোকানে যান মঞ্জু। এ সময় 3টি মোটরসাইকেলে কয়েকজন সন্ত্রাসী মঞ্জুকে মাথায় ও পেটে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় গোপালপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যাকাণ্ড প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দিনভর চেষ্টার পরও ব্র্যাক ব্যাংক থেকে উল্কা গেমসের কর ফাঁকির 50 কোটি টাকা আদায় করতে পারেনি এনবিআর। ব্যাংক কর্তৃপক্ষের এমন আচরণ শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে ব্র্যাক ব্যাংক জানিয়েছে আদালতের আদেশ থাকায় টাকা দেওয়া হয়নি। অনলাইন জুয়া কোম্পানি উল্কা গেমসের বিরুদ্ধে 2 বছর আগে তদন্ত শুরু করে এনবিআরের গোয়েন্দা সংস্থা সিআইসি। টাকা নিয়ে যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য ব্র্যাক ব্যাংকে থাকা উল্কা গেমসের 53 কোটি টাকা আটকে দেওয়া হয়। তদন্তে প্রায় 50 কোটি টাকা কর ফাঁকির প্রমাণ পাওয়া যায়। মঙ্গলবার অ্যাকাউন্টটি সচল করে টাকা আদায় কর অঞ্চল 15কে নির্দেশনা দেয় সিআইসি। আদেশ পেয়ে ব্র্যাক ব্যাংকের গুলশান শাখায় যান কর্মকর্তারা, কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানায় ব্যাংক। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেও সুরাহা হয়নি। হাইকোর্টের নির্দেশনায় কোনো জায়গায় এনবিআরকে বলা হয় না যে সে টাকা নিতে পারবে না, কোনো জায়গায় বলা হয় নাই। সেটা হচ্ছে মামলাটার যেটা কথা বলা হচ্ছে এটা হচ্ছে ওনাদের দুজন মালিকের মধ্যে দ্বন্দ্ব নিয়ে। সেটা তো আমার ইস্যু না, আমি চিনি আমার যে কোম্পানি সেটা ডিফারেন্ট এন্টিটি। আমরা কোম্পানির ডাইরেক্টরদের উপর তো কোনো ইয়ে করতেছি না, আমরা জাস্ট কোম্পানি থেকে পাওনাটা নিয়ে নিব। কিন্তু ওনাদের এই অ্যাকাউন্টে টাকাটা পড়ে আছে, কিন্তু টাকাটা ওনারা আমাদের দিচ্ছেন না। ব্যাংক কর্তৃপক্ষ জানায় ব্যাংকে থাকা এই টাকা নিয়ে মামলা চলছে উল্কা গেমস ও ভারতীয় কোম্পানি মুনফ্রগের মধ্যে। এর জেরে টাকা লেনদেনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এনবিআর এই টাকা পাবে কিনা সে বিষয়ে শুনানি হবে 5 মে। এনবিআর এর স্বার্থ রক্ষার্থে আমরা আদালতে যে দেখালাম যেখানে এনবিআর এর আছে আমরা কি করব, তখন আদালত আরেকটি আদেশ দেয় এটা আগামী 5 তারিখে এটা শুনানি অন্তে ফয়সালা করার জন্য মাননীয় আদালত কর্তৃক এটা কার্যতালিকাভুক্ত আছে। এবং যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার এবং এই কারণে আমরা এখন আমাদের পক্ষে এইটা এখন দেওয়া সম্ভব না। পরে নিরাপত্তা বিবেচনায় ব্যাংক ছাড়েন কর্মকর্তারা। তারা জানায় সরকারের পাওনা আদায়ে অসহযোগিতা করায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে 4 দিন পর মাত্র একটি অপারেশন থিয়েটার চালু হয়েছে, বাকি 6টিতে অস্ত্রোপচার এখনও বন্ধ। কর্তৃপক্ষ বলছে এয়ার প্ল্যান্টের সমস্যা হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে সবগুলো ওটি চালু হবে বলে জানান হাসপাতালের পরিচালক। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি প্রায় 1400 রোগী। ছোট বড় মিলিয়ে এখানে অপারেশন থিয়েটার আছে 7টি। প্রতিদিন অস্ত্রোপচার হয় 40 থেকে 50টি। শনিবার একসঙ্গে অচল হয়ে পড়ে সব কটি অপারেশন থিয়েটার। দুর্ভোগে পড়েন রোগীরা। বলছে যে সার্জারি বিভাগে যে যোগাযোগ করো, যোগাযোগ না হলে এর হার্ট কন্ডিশনে দ্রুত অপারেশন করতে হবে। সকাল 7টা সাড়ে 7টা বাজে নিয়ে গেছে অপারেশন রুমে। নেওয়ার পরে ওনাদের অনেকক্ষণ নেওয়ার পরে অপারেশন করে নাই, বলছে অপারেশন হবে না আজকে, এসি নষ্ট আর হচ্ছে আপনার অক্সিজেন নেই, অক্সিজেনের সমস্যা, গ্যাসের সমস্যা। কর্তৃপক্ষ বলছে অপারেশন থিয়েটারের এয়ার প্ল্যান্টে পানি আসতে থাকায় বন্ধ হয়ে যায় অস্ত্রোপচার। অপারেশন থিয়েটারের ভিতরে ভেন্টিলেটর চালাইতে হলে 3টা জিনিস লাগে, একটা হলো অক্সিজেন, একটা হলো ভ্যাকুয়াম, আর একটা হলো এয়ার প্ল্যান্ট। ওই এয়ার প্ল্যান্টে ডিস্টার্ব হওয়াতে আমরা ভেন্টিলেটর চলছিল না বিধায় আমরা 2 দিন অপারেশন করতে পারিনি। শনি রবি 2 দিনের মধ্যে আমরা সেরে ফেলেছিলাম, কিন্তু কালকে সোমবার দিন সকালে আবার দেখা গেল আবার কিছু ত্রুটি আছে। মঙ্গলবার 4টি অপারেশন থিয়েটারের ত্রুটি মেরামত করা হয়েছে। পরীক্ষামূলকভাবে করা হয় একটি অস্ত্রোপচার, বাকি 3টি দ্রুত ঠিক হয়ে যাওয়ার আশা করছে কর্তৃপক্ষ। এয়ার সিস্টেম সিঙ্গেল সিস্টেম, আপনি একটাই বন্ধ সবগুলোতে বন্ধ হয়ে যাবে, যার জন্যই গতকাল ওটি সবখানে বন্ধ ছিল। মে দিবস হইলেও আমার শ্রমিকরা কাজ করবে, পরশুদিনের মধ্যে ওটি চালু হয়ে যাবে, 6টা ওটি। গরমে সংকটে পড়ে হাসপাতালের অপারেশন থিয়েটার ও আইসিইউ এর শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও। ঠিকমতো কাজ করেনি সিসিইউ এর এসিও। বর্তমানে সব ঠিক আছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়িতে আগুনে পুড়েছে 29টি দোকানপাট।
মঙ্গলবার রাত 11:30টার দিকে শান্তিনগর এলাকায় তালুকদার মার্কেটে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ মার্কেটে আগুন দেখতে পান তারা। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তাদের পৌনে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। কাঠের দোকান থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে আগুনের কারণ ও ক্ষতি সম্পর্কে জানা যায়নি। দৌড়াই চলে আসছে, আসার পরে দেখে যে এখানে মাঝখানে এরকম সাইড থেকে আগুন শুরু হয়েছে। এরপরে বাতাস ছাড়ছে, তো বাতাসে মানে এলোমেলো করে পুরো সিরিয়ালে সব দোকান একদম জিরো হয়ে গেছে। কাঠের দোকান থেকে আগুন লাগছে, এটা আমরা শুনছি। তো এই মোট প্রায় 29টা দোকানের মতো বসমুক্ত হয়েছে। সেখানে আমরা মালিক পক্ষ যারা আছে আমাদের চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ক্ষুদ্র দোকানদার। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বিষ্ণুপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক চরণতলা বারোয়ারি শ্রী শ্রী কালীমাতার পূজা উৎসব ও মেলা। প্রতিবছর বৈশাখের চতুর্থ সপ্তাহে অনুষ্ঠিত হয়ে থাকে চরণতলা বারোয়ারি বাৎসরিক পূজা ও উৎসব। মঙ্গলবার বিকেল থেকে ঢাকের তালে তালে মুখর হয়ে ওঠে ঝিনাইগাতি উপজেলার বিষ্ণুপুর গ্রামের চরণতলা। দুপুর থেকে প্রায় 200 বছরের পুরনো বটগাছতলে জড়ো হতে থাকেন ভক্তরা। এই উপলক্ষে আয়োজন করা হয় মেলার। মেলায় বাহারি পণ্যের পসরা নিয়ে বসেন দোকানিরা। চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন 2টি বাঘ শাবকের জন্ম হয়েছে। বাঘ রাজপরী দম্পতির ঘরে জন্ম নেওয়া শাবক দুটিকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। নতুন শাবকের জন্মের খবরে অনেকেই তাদের দেখতে ছুটে এসেছেন চিড়িয়াখানায়, তবে এখনই তাদের দর্শনার্থীদের সামনে আনছে না চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সম্প্রতি বাঘ রাজ ও বাঘিনী পরীর ঘর আলো করে তাদের সংসারে আসে নতুন 3 অতিথি। এদের মধ্যে একটি শাবক মারা যাওয়ায় চট্টগ্রাম চিড়িয়াখানায় এখন বাঘের সংখ্যা 19টি। বাঘ শাবকের জন্মের খবরে অনেকেই ছুটে গেছেন চিড়িয়াখানায়, তবে এখনই শাবকদের দেখতে দেয়া হচ্ছে না দর্শনার্থীদের। তাই খবর শুনেই খুশি থাকতে হচ্ছে তাদের। ওইগুলো আসার পর যখন বাচ্চা দিছে, তারপর আমাদের এখানে এখন জীবজন্তু আসছে, চট্টগ্রামের মানুষ এখন দিক দিগন্ত থেকে ছুটে আসতেছে দেখার জন্য। ফ্যামিলিকে নিয়ে সবার সাথে খুব ভালো লাগতেছে চট্টগ্রামে। আর মোটামুটি এখন পরিবেশটা অনেক সুন্দর হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা। জন্মের পর 2 শাবককে রাখা হয়েছে বিশেষ খাঁচায়। পর্যবেক্ষণ করা হচ্ছে মা বাঘিনীর আচরণ। সন্তানদের সঙ্গে বিরূপ আচরণ করলে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বাচ্চা হয়েছিল 3টা, একটা আমরা মৃত অবস্থা পাইছি, আর 2টা বাচ্চা আছে মেয়ে, এখন পর্যন্ত ভালো আছে। আর 1 মাস পরে আমরা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করতে পারবো। আমরা সিসিটিভির মাধ্যমেই দেখছি, ক্যামেরার মাধ্যমে ঠিকমতো দুধ পান করছে কিনা আর কি। আর এক্ষেত্রে মা বাঘিনী পরি তার শারীরিক এবং তার পুষ্টিগত দিকটাও বিবেচনা করে আমরা তার খাবার আহার বাড়িয়ে দিয়েছি। চট্টগ্রাম চিড়িয়াখানায় 19টি বাঘের মধ্যে 13টি মেয়ে, 6টি পুরুষ। আর এই বাঘগুলোর মধ্যে রয়েছে 5টি বিরল সাদা বাঘ। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। তীব্র তাপপ্রবাহে যখন জনজীবন অতিষ্ঠ, তখন কুষ্টিয়ায় 3000-এরও বেশি গাছ কাটার সিদ্ধান্ত আত্মঘাতী বলছেন পরিবেশবিদরা। স্থানীয়দের উদ্বেগের কারণে আপাতত গাছ কাটা বন্ধের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আর বন বিভাগ বলছে, সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় এসব গাছ কাটার পর নতুন চারা রোপণ করা হবে। কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়া থেকে সান্দিয়ারা পর্যন্ত সারি সারি গাছ। তীব্র গরমে শীতল ছায়া দিচ্ছে পথ চলতি মানুষকে। পাউবর জিকে খাল ঘেঁষে প্রায় 20 কিলোমিটার পাকা সড়কে 10 বছর আগে কয়েক হাজার ফলদ ও বনজ গাছ লাগিয়েছিল বন বিভাগ। তবে এরই মধ্যে প্রায় 3000 গাছ কাটা দরপত্র আহ্বান করেছে বন বিভাগ। চলছে চিহ্নিতর কাজও। এভাবে গাছ উজাড়ের সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয়রা। এখন গাছগুলো থাকলে আমরা ছায়ায় চলতে পারছি, তারপরে গরমের উত্তপ্ত রোদ থেকে বাঁচতে পারছি। এখানে একটু রেস্ট করে, একটু ঠান্ডা আবহাওয়া থাকে, এই জন্য আর কি গাছগুলো থাকলে ভালো হয়। কৃষি প্রধান দেশ, কৃষকেরাও গাছের ছায়ায় অনেকটা সময় বিশ্রাম করে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা চাই না যে এই গাছগুলো এই সময়ে কাটা হোক।
তীব্র তাপপ্রবাহের মাঝে গাছ কাটার সিদ্ধান্ত আত্মঘাতী বলছেন পরিবেশবিদরা। তো পশু পাখি আমরা দেখেছি যে জায়গা না পেয়ে এখানে আশ্রয় নিত, গাছগুলো কেটে ফেললে তো তারা আশ্রয়হীন হবে। আমরা হব কি প্রশান্তির জায়গা থেকে, সৌন্দর্যের জায়গা থেকে মানুষ বঞ্চিত হবে। বন বিভাগ বলছে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সমিতির মাধ্যমে লাগানো গাছ কেটে নতুন গাছ রোপণ করা হবে। পরে একটা রোটেশন থাকে নিম্নে 10 বছর, 10 বছরে আমরা এবারে পুনরায় ফেলিং করি। ফেলিং করার পরে যার একটা হিস্সা অনুযায়ী বা চুক্তি অনুযায়ী তার কি পাওনা বুঝে দেয় এবং পুনরায় এক্ষেত্রে বনায়ন করা হয়। এদিকে প্রতিবাদের মুখে আপাতত গাছ না কাটার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। আমরা ভবিষ্যতে একটা ব্যবস্থা গ্রহণ করছি, সেটা হলো এই যে একটি গাছ কাটলে 10টি গাছ লাগিয়ে সেটা আমরা পরীক্ষা করব, দেখব যে এই গাছগুলো বাঁচবে কিনা, তারপর আমরা কোনো গাছ কাটতে দেব, তার আগে কোনো গাছ কাটতে দেওয়া হবে না। 2004 সাল থেকে জেলায় সামাজিক বনায়ন কর্মসূচি শুরু করে বন বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।